সম্প্রতি গণভোটের ব্যাপারে বেশ কিছু ভুল তথ্য বেরিয়েছে এবং অনেকেই এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। এর ভিতরে প্রথম যে বড় অভিযোগ, অনেকে বলতেছেন গণভোটে হ্যাঁ জয়ী হলে আমাদের সংবিধান থেকে নাকি বিসমিল্লাহ চলে যাবে, আল্লাহ তাআলার নাম চলে যাবে। তো এই ব্যাপারটা আসলে সত্য কিনা সেটা আজকে আমরা খুঁজে দেখব। আমার হাতে এই যে জুলাই জাতীয় সনদ, যেটা হচ্ছে সংবিধান সংস্কারের জন্য যে বাস্তবায়ন আদেশ দিছে, এইটা টোটালি প্রিন্ট করা আছে। আমার কাছে সংবিধানও আছে এবং বেশ কিছু নিউজ লিঙ্ক আছে। আমি এখান থেকে দেখাই যে আসলে ঘটনাটা কি ঘটেছে। দেখেন, প্রথমেই যেটা বলা হলো যে বিসমিল্লাহির রহমানির রাহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এই লাইনটা হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনার উপরে আছে। এইটা নাকি গণভোটে হ্যাঁ জয়ী হলে বাতিল হয়ে যাবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে দেখেন, সংবিধান প্রস্তাবনার জন্য যা যা বলা আছে এখানে একটা জায়গাতেও এইটা বলা নাই যে প্রস্তাবনার উপরে বা প্রস্তাবনায় কী কী আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এইটা কোনো জায়গায় বলা নাই। সো কেমনে বলতেছেন যেটা চলে যাবে? যাওয়ার কোনো সুযোগই নাই। বরং এইখানে যেই ব্যাপারগুলো বলা আছে, টোটাল 84টা সংস্কার প্রস্তাব আসছে 6টা কমিশনের পক্ষ থেকে। এই 84টার ভিতরে কিন্তু সবগুলোই সংবিধান সংশ্লিষ্ট না। এর ভিতরে 48টা হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট, যেটা এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে আছে। এর বাইরে যে আরও 36টা আছে, ওগুলো হচ্ছে ধরেন বিভিন্ন আইন সংক্রান্ত। যখন সংসদ গঠিত হবে তখন ধরেন, এখন সেটা অধ্যাদেশের মাধ্যমে চলতেছে, সংসদ গঠিত হলে সেটাকে মানে বাস্তবায়ন করে ফেলবে বা আইনের স্বীকৃতি দেওয়া হবে। তার মানে সংবিধান কেন্দ্রিক আছে 48টার ভিতরে কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম বাদ চলে যাবে, প্রস্তাবনার উপরের অংশটা চলে যাবে, এইটা কোথাও বলা নাই। বরং এখানে প্রথমেই বলা আছে ভাষা সম্পর্কে, মানে ভাষাটা হচ্ছে বাংলা হবে। এইটা হচ্ছে এখানে ক্লিয়ার করে বলে দিছে এবং আরেকটু ক্লিয়ার করে উল্লেখ করে দিছে যে অন্যান্য যে প্রচলিত ভাষা আছে সেগুলো স্বীকৃতি পাবে। জাস্ট একটু ইলাবোরেশন। এখানেও কিন্তু মেজর কোনো চেঞ্জ না। নাগরিকত্বের ক্ষেত্রে এখানে স্পষ্টভাবে বলেছে যে আমরা বাংলাদেশি বলে পরিচিত হব। এইটা আমাদের এইখানে যত ধরনের জাতিগোষ্ঠী আছে সবাই বাংলাদেশি হবে। বাট আগে যেটা ছিল, বাঙালি জাতিসত্তা হিসেবে বাঙালির কথাটা উল্লেখ ছিল। এরকমভাবে ধরে ধরে প্রায় 48টা ধারায় পরিবর্তনের কথা বলা হয়েছে। এর ভিতরে কোথাও রাষ্ট্র ধর্ম চলে যাবে এটাও বলে নাই। দেখেন, মূলনীতির কথাটা বলি। মূলনীতির ভিতরে আগে ছিল হচ্ছে, আচ্ছা, মূলনীতির ক্ষেত্রে হচ্ছে আমাদের আগের সংবিধানে যেমনটা ছিল, এখানে ক্লিয়ারলি বলে দিছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এগুলো হচ্ছে আমাদের 4টা মূলনীতি ছিল। এই 4টা মূলনীতির জায়গায় কিছুটা চেঞ্জ আসছে। এখানে কি বলা হয়েছে? চেঞ্জ মানে এখানে এই না ধর্মীয় স্বাধীনতার জায়গায় হচ্ছে একদম মানে অন্য কিছু করে ফেলছে। মূলনীতির ক্ষেত্রে এখানে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। তার মানে যে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি যেটা হচ্ছে আগের মতো ছিল, এখনও সেরকমই আছে। বাট এইখানে চেঞ্জ আসছে কোথায়? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এগুলোতে চেঞ্জ আসছে। মানে যেখানে আগে ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলো উল্লেখ ছিল, এখানে সাম্য আসছে, মানবিক মর্যাদা আসছে। আর ধর্মীয় স্বাধীনতা জায়গাটা আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে। তার মানে প্রস্তাবনার উপর থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারটাও নাই। এবং ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে হচ্ছে এমন কিছু প্রবেশ করানো হয় নাই যেটা হচ্ছে আমাদের ধর্মীয় যেই সংস্কৃতি বা অনুভূতি এখানে আঘাত করতেছে। হ্যাঁ, একটা এরকম আলোচনা উঠছিল যে এখানে বহুত্ববাদকে প্রবেশ করানো যায় কিনা, বাট এটা কিন্তু ওই সংস্কার কমিশনে আলোচনার সময় সেটা বাতিল হয়ে গেছে মানুষের বিরোধিতার কারণে, যে না, বহুত্ববাদ এখানে আনা যাবে না। অন্যান্য ধর্মের স্বাধীনতা বা অন্যান্য ধর্ম পালনের যেই অধিকার সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, কিন্তু বহুত্ববাদ যেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সাথে একেবারে সাংঘর্ষিক, ওইটা আনা যাবে না। ওইটা কিন্তু আনা হয় নাই। দ্যাট মিনস ধর্মের এই ব্যাপারটা এই জুলাই সনদের এই ইস্যুর সাথে কোনোভাবে সাংঘর্ষিক না। এখন এখানে মূলত আছে কি কি? তাহলে দেখেন, এখানে ছোট ছোট করে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে। দেখেন, বেশি জায়গা কিন্তু নেয় নাই। কিন্তু এই 48টা প্রস্তাবের ভিতরে সবচেয়ে বেশি জায়গা নিয়েছে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যার ভিতরে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশের মতো যে রাজনৈতিক সংস্কৃতির দেশ, যেখানে খুব বেশি মানুষ কিন্তু সচেতন না, রাজনৈতিকভাবে অনেকে অনেক কিছু জানে না, এই জন্য যারা এখানে ক্ষমতায় যায় তারাই চেষ্টা করে যে ক্ষমতাকে কাজে লাগিয়েই কিভাবে হচ্ছে নির্বাচন আয়োজন করা যায়। দেখেন, 1991 সালে যখন গণতান্ত্রিক ধারা বাংলাদেশে চালু হইল, চালু হওয়ার পরে প্রথম টার্মের পরে যখন নির্বাচন হবে, 91 সালে কিন্তু সংবিধানের ভিতরে তখন তত্ত্বাবধায়কের ব্যাপারটা অন্তর্ভুক্ত করা হয়েছিল না। আর হয়েছিল না বলে যখন 91 থেকে 96 এই টার্ম যখন শেষ হয়েছে, তখন কিন্তু বিরোধী মতগুলো দাবি উঠাইতেছিল যে না, এই সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা যাবে না, নির্বাচন আয়োজন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যেহেতু সংবিধানের মধ্যে ছিল না, তাই তৎকালীন বিএনপি সরকার বলছে না, সংবিধানে নাই, সো নির্বাচন আমরাই আয়োজন করব। এইটাও কিন্তু বিরোধী মহল মানে নাই এবং বিএনপি জোর করে নিজে নিজে নির্বাচন আয়োজন করছিল। বাকিরা তো অংশগ্রহণই করে নাই, নিজে নিজে সেটা নির্বাচিত হয়েও গেছিল, ক্ষমতা গ্রহণও করছিল। কিন্তু বিরোধী মতের
মানে ক্রমাগত আন্দোলনের কারণে তারা সেই সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং পরবর্তীতে একটা সংশোধন নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়। তারপরে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়, সেখানে পরে আওয়ামী লীগ জয়লাভ করে এবং তারপর 2008 সাল পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনগুলো হয়েছে। তার মানে সেই 91-এর পরেই কিন্তু একটা টেন্ডেন্সি দেখা গিয়েছিল যে সুযোগ যেহেতু আছে তাই সরকার নিজে নির্বাচন আয়োজন করবে। তাই আবার 8 সালে যখন আওয়ামী লীগ ব্যাপক পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেল, তখন তারা এই সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগায় সংবিধানটা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে এই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে তারা নিজেরাই আবার নির্বাচন আয়োজন করে এবং নিজেদের মতো করে সংবিধানের কাটাছেঁড়া করতে করতে একেবারে একাকার অবস্থা। তারপরে কাহিনী তো আপনারা জানেনই। তার মানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই জায়গায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা এমনভাবেই থাকতে হবে যাতে কোনো দল এইটাকে পরিবর্তন করতে না পারে। আর এই যে জুলাই সনদ বা সংবিধানের যে বড় ধরনের পরিবর্তন এখানে বলা হয়েছে, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে গঠিত হবে যে এখানে সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবার একটা কনসার্ন থাকবে, সবাই মিলেমিশে মানুষকে সিলেক্ট করবে, নির্দিষ্ট সময়ের কথা বলা, যাদের কী ধরনের কাজ থাকবে সেটার কথা বলা আছে এবং এরা কিভাবে নির্বাচন আয়োজন করবে সেটার কথাও বলা আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বলা আছে যে সংবিধান আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারাটা বাতিল করতে পারবেন না। এটা এইভাবেই সংবিধানে ঢুকে যাবে যদি আপনি হ্যাঁ ভোট দেন। কারণটা বলা হয়েছে যে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিতে চান তখন আপনাকে আবার গণভোট আয়োজন করতে হবে। বলছে এটা সরাসরি জনগণের মালিকানায় দিয়ে দেওয়া হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারটা। তার মানে আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আপনার আমার মালিকানায় চলে আসবে। কারণ এইটা পরিবর্তন করতে হলে সরকারকে আবারও আমাদের কনসার্ন নিতে হবে, গণভোট আয়োজন করতে হবে। সো এইটা নিয়ে অনেক বেশি পরিমাণে লেখা। আর গণভোটের যে 4টা প্রশ্নের কথা বলা হয়েছে না, ওই 4টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের মধ্যে বলছে যে কিছু জিনিস বাধ্যতামূলকভাবে সরকারকে করতে হবে। ওই কিছু জিনিসের ভিতরে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা। সো গণভোট এই জন্য গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ ভোটটা এই জন্য গুরুত্বপূর্ণ। এই গণভোটের এই তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কমিশন আছে। নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে ধরেন পিএসসি মানে সরকারি কর্ম কমিশন। এরা কি করে? নির্বাচন কমিশন প্রত্যেকটা নির্বাচন আয়োজন করবে আর প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু হওয়াটা খুবই জরুরি। তাই এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনও এমনভাবে গঠন করতে হবে যাতে সেখানে সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবার কনসার্ন থাকে। এখানে বলা আছে এটা হ্যাঁ ভোট দিলে এমনটা হবে। সরকারি কর্ম কমিশন কি করে? প্রশাসনের লোকজনকে নিয়োগ দেয়, মানে এই যে বিসিএস আয়োজন করা থেকে বলেন, এরকম প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে, যারা এখান থেকে সচিব হয়ে যায়, বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, এদেরকে কিন্তু নিয়োগ দেয়। এই প্রশাসন যারা চালায় এই মানুষগুলো যতটা নিরপেক্ষ হবে সরকার ততটা সুন্দর করে রান করবে। সো এই নিয়োগ ব্যবস্থায় যদি ঝামেলা থাকে, যদি নিয়োগ ব্যবস্থা এমন হয় যে যারা নিয়োগ দিচ্ছে তারা দলীয় মানুষজন, তাহলে কিন্তু দলীয় মানুষজনের মাধ্যমে প্রশাসনটা ভরে যাবে। তাই এখানে এটাও বলা আছে যে ওই কর্ম কমিশন গঠনের সময়ও এমনভাবে গঠন করতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবার একটা কনসার্ন থাকবে, সবাই মিলেমিশে এটা গঠন করবে। এবং এই গঠনটা কিভাবে হবে? যাতে সংসদের ভিতরে একটা ক্ষমতার ব্যালেন্স থাকে এবং সেই ব্যালেন্স আনার জন্য বলা হয়েছে যে সব কিছুই শুধুমাত্র নির্বাচিত দল থেকে দিলে হবে না, বিরোধী দলকেও একটা ভালো ক্ষমতা দেয়া লাগবে। যেমন স্পিকার থাকবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দল থেকে। এগুলো কোথায় বলা? এই যে জুলাই সনদের এখানে বলা আছে। তার মানে আপনি যদি হ্যাঁ ভোট দেন এই ব্যাপারগুলো সংবিধানে ঢুকে যাবে, আর সংবিধানে ঢুকে গেলে তখন হচ্ছে এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে সরকার। আর এরকম খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আছে এগুলো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে গণভোটের 4টা পয়েন্টের একটা পয়েন্টের মধ্যে। বুঝতে পারছেন? তার মানে গণভোটটা এই জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, মানে আমাদের যে সংসদ 300 সদস্যের, এরাই হচ্ছে আলটিমেটলি যা করার করে, এদের উপরে নজরদারি করার জন্য কেউ নাই। এই জন্য অনেক সময় এমন হয় যে হ্যাঁ, সংসদে যদি কোনো দল এককভাবে অনেক অনেক আসন পেয়ে যায় তাহলে তারা ইচ্ছা মতো আইন বানাইতে পারে, তারা যা ইচ্ছা তাই করে ফেলতে পারে, এদের উপর নজরদারির মতো কেউ নাই। কিন্তু এখানে বলা আছে যে যদি গণভোটে আপনি হ্যাঁ ভোট দেন, যদি এটা পাস হয়, তাহলে এই আইনসভাতে আরেকটা কক্ষ প্রতিষ্ঠিত হবে যেটার নাম হচ্ছে উচ্চ কক্ষ। আর সেই উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে? বলছে এইটা গঠিত হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। মানে আসনভিত্তিক নির্বাচনে যারা জয় লাভ করবে তারা তো বর্তমান যে সংসদ এইটা গঠন করবে, কিন্তু সারা দেশের মানুষ একটা দলকে কি পরিমাণ ভোট দিছে এইটাও কাউন্ট করা হবে। কাউন্ট করে দেখা হবে কে কত পার্সেন্ট ভোট পাইছে। সেই পার্সেন্টেজ অনুযায়ী 100টা আসনের ভিতরে ওই পরিমাণ আসন পাবে হচ্ছে উচ্চ কক্ষে। মানে মনে করেন বিএনপি 230টা আসন পায় হচ্ছে জয়লাভ করলো,
কিন্তু ভোটের কাউন্টে কিন্তু সে 70% ভোট পাবে না, এটা এত সহজ বিষয় না। ভোট পাইতে গিয়ে দেখা গেল সে হচ্ছে ধরেন 40% ভোট পেল, এটা অনেক ভোট, 40% ভোট অনেক ভোট। এখন 40% ভোট পাওয়ার জন্য বলছে উচ্চ কক্ষে থাকবে 100 জন, এই 100 জনের ভিতরে কত 40%, তাই 40টা আসন সে পাবে। আর বাকি 60টা আসন কারা পাবে? বিরোধী দল অন্যান্য মানুষজন পাবে। তার মানে এক্সিস্টিং সিস্টেমে আপনি যে আসন ভিত্তিক নির্বাচনে সংসদে কোনো দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাইতেই পারে, কিন্তু এখানে বলা আছে যখন উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সকল দলের অংশগ্রহণ থাকবে। তারা কি করবে? তারা এই সংসদ কি করতেছে, কোনো ভুল আইন নিল কিনা, কোনো ভুল সিদ্ধান্ত নিল কিনা, এইটার পর্যালোচনা করবে। ধরেন কোনো একটা আইন বানাইতে হইলো, আইন এখান থেকে বানায় ফেললো, বলছে এই আইনটা পাঠানো হবে উচ্চকক্ষে। উচ্চকক্ষে থাকবে হচ্ছে সাধারণত উচ্চকক্ষে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যাবে যে মানে এক্সিস্টিং যেই কাঠামোগুলো আছে যে একটু বিজ্ঞ মানুষজনকে দেওয়া হয়, যারা হচ্ছে স্কলার থাকেন, গবেষক থাকেন, তাদেরকে দেওয়া হয়। তারা ওই আইনটা নিয়ে সেখানে গবেষণা করে দেখবে যে আসলে ঠিক আছে, যদি না থাকে তারা কিছু সুপারিশ করে দেবে যে না এই জায়গায় চেঞ্জ নিয়ে আসো। এবং এই চেঞ্জটা নিয়ে তখন কিন্তু পত্রপত্রিকায় ব্যাপক আলোচনা হবে যে নিম্নকক্ষ থেকে 500 আইনটা নিয়ে এই সুপারিশ দিয়েছে উচ্চকক্ষ। সেইটা যদি তখন বাস্তবায়ন না করে এইটা নিয়ে ব্যাপক আলোচনা হবে, জনগণ এটা নিয়ে কথাবার্তা বলবে, তখন বাধ্য হয়ে কিন্তু সেই জায়গাগুলোর চেঞ্জ আনতে হবে। তার মানে ইচ্ছামতো আইন বানানোর যে একটা ক্ষমতা এক্সিস্টিং সিস্টেমে আছে এইটা তখন থাকবে না যদি আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন। এটাও কিন্তু এখানে বলা আছে। তার মানে এই দেখেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হচ্ছে বিভিন্ন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার প্লাস বিভিন্ন কমিশন, আবার সংসদের দুইটা কক্ষ, এই দুইটা জিনিস বলছে বাধ্যতামূলকভাবে করতেই হবে। ওই যে বলা হয়েছে না যে গণভোটের 4টা প্রশ্ন থাকবে, এই 4টা প্রশ্নের 2টা প্রশ্নে বলা হয়েছে এই কয়েকটা বিষয় যেগুলো মানে একটা রাষ্ট্র টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সরকার বলছে এগুলো আপনি বাস্তবায়ন করতে বাধ্য। যেই সরকার জয়লাভ করবে আর যখনই হ্যাঁ ভোট জয়লাভ করবে তখন এটা বাস্তবায়ন করবে। এখন বাকি যে আরও 2টা প্রশ্ন আছে সেখানে কি বলছে, এই জায়গায় অনেকে ভুল তথ্য ছড়াচ্ছেন। কেউ বলতেছেন যে কুমিল্লা যে বিভাগ হওয়ার জন্য আলোচনা হচ্ছে, ফরিদপুর বিভাগ হবে, এগুলো নাকি এখানে ঢুকাই দিছে। এই যে বিভাগ হওয়ার এগুলো হচ্ছে সংস্কার কমিশন থেকে আসা প্রস্তাব, এগুলো সংবিধানের বিষয় না। এগুলো হচ্ছে ধরেন অধ্যাদেশের মাধ্যমে সরকার এইটা প্রস্তাব দিয়ে রাখছে, পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা সেটাকে আইন বানাবে কি বানাবে না সেটা তাদের সিদ্ধান্ত। সংবিধানে যুক্ত হওয়ার সিদ্ধান্ত কিন্তু এই কুমিল্লা বিভাগের ব্যাপারটা না, যেটা অনেকেই ভুলভাবে ছড়াচ্ছেন। তাহলে বাকি 2টা প্রশ্নে বলা হয়েছে যে এই যে 48টা প্রস্তাব এখানে আছে, এই 48টা প্রস্তাবের ভিতরে যে 30টা প্রস্তাবে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। দেখেন একমত হওয়া মানে কি, তার মানে সে এটা বাস্তবায়ন করবে। বলছো যারা যারা একমত হইছো তোমরা যখন নির্বাচিত হবা এবং গণভোট যখন নির্বাচিত হবে এই 30টা তোমরা বাস্তবায়ন করবা। এখন এই 30টা কিন্তু চাপায় দেওয়া হচ্ছে না, এই 30টা সবাই একমত হয়েছে আগের থেকে, সো চাপায় দেওয়ার কোনো বিষয় না। চাপায় দিছে কোন 2টা বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আগের 2টা পয়েন্টে কিন্তু আমি বলছি। ওই 2টাতে কোনো দল বলছে হ্যাঁ, কোনো দল বলছে না, কিন্তু এই সরকার চিন্তা করছে যে ওইগুলো বাস্তবায়ন করা খুবই জরুরি, তাই ওগুলো চাপায় দিছে। বাট এই 30টা কিন্তু চাপায় দেয় নাই। এই 30টা বলছে তোমরা সবাই তো একমত হইছই, তাই এই 30টা তোমরা বাস্তবায়ন করে ফেলো। এবং এই 30টার মধ্যে কি কি আছে বলছে, একজন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি হচ্ছে ক্ষমতায় থাকতে পারবে না। তারপরে হচ্ছে ওই যে মানে ক্ষমতার যে একটু বিভাজন, রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রীর কাছে কিছু ক্ষমতা থাকবে, এই ব্যাপারগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো বাস্তবায়ন করবেই। এখন 4 নম্বর প্রশ্নে কি বলছে যে 4 নম্বর প্রশ্নে যে আরও যে কিছু পয়েন্ট এখানে আছে এবং শুধুমাত্র এই সংবিধানে অন্তর্ভুক্ত বিষয়গুলো না, এছাড়াও ওই যে আরও 36টা পয়েন্ট আছে, প্রস্তাব আছে যেগুলো 6টা সংস্কার কমিশন মিলে করছিল, ওইগুলো কিন্তু সংবিধানে দেওয়ার জন্য না। ওই 36টা প্লাস এই সংবিধানে থাকার মতো আরও মোটামুটি 10-12টা যে আছে যেগুলো বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মতামত দিয়েছে। এই প্রশ্নে বলছে যে ওইখানে যেই রাজনৈতিক দল যেই ধরনের মতামত দিয়েছে, মনে করেন একটা প্রস্তাবে জামাত বলছে তারা এইটুকু করবে, বিএনপি বলছে তারা এইটুকু করবে, সরকার বলতেছে যারা নির্বাচিত হবা তুমি যেই কথাটা দিছিলা তুমি ওইটা বাস্তবায়ন করো। সাপোজ যে ওই যে আরও 36টা প্রস্তাবের ভিতরে কুমিল্লাকে বিভাগ বানানোর ব্যাপারে, মনে করেন কুমিল্লাকে বিভাগ বানানোর ব্যাপারে জামাত বলছে যে আমরা বানাবো, বিএনপি বলছে যে আমরা বানাবো কিন্তু কুমিল্লা থেকে একটু ডিসেন্ট্রালাইজ করব। এই যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে সরকার বলছে ঠিক আছে তোমরা যখন নির্বাচিত হবা যেরকম কথা দিছিলা ওই রকমই কইরো, আমি চাপাই দিচ্ছি না কিছু। সো এই ব্যাপারটা হচ্ছে ওই যে সংবিধানের বাইরের 36টা প্লাস এখানে থাকা আরও 10 থেকে 12টা। তার মানে এই ব্যাপারগুলো আসলে যেই রাজনৈতিক দল যেভাবে বলছে সেভাবেই দিচ্ছে, এমন না যে হ্যাঁ আমি এরকম বলি নাই
তাও আমাকে করতেই হচ্ছে। তো এই ব্যাপারগুলো এতদিন হচ্ছে ভুলভাবে বোঝানো হলো। রিসেন্টলি এমনভাবে মানে নিউজটা ছড়ানো হচ্ছে যে কুমিল্লাকে মানে বিভাগ বানানো হবে, এইটাও হচ্ছে গণভোটের হ্যাঁ ভোটের মধ্যে চলে আসছে। না, এটা একদম ভুল কথা। গণভোটে হ্যাঁ ভোটে কি আসছে, একেবারে সংবিধানে সংযুক্ত হওয়ার ব্যাপারগুলো চলে আসছে। কারণ গণভোটটা এমন জায়গাতেই দরকার হয় যেটা হচ্ছে এক্সিস্টিং কাঠামো চেঞ্জ করতে পারে না বা করতে পারে না, সেটা জনগণের কাছে পাঠানো হয়। আর জনগণের কাছে পাঠাইলে সেটা গণভোট। জনগণের কাছে কোনটা পাঠাইতে হয়? সংবিধানের বিধান সংক্রান্ত ব্যাপারগুলো জনগণের কাছে পাঠানো হয়। দ্যাটস ওয়াই ওই কুমিল্লা বিভাগ এই ব্যাপারগুলো এখানে আসে নাই, যেটা একটু ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মানে আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেই যে গণভোটে যে 4টা প্রশ্ন করা হয়েছে, যে 4টা প্রশ্নের জন্য জনগণকে হ্যাঁ ভোট দেওয়া লাগবে, এর ভিতরে প্রথম 2টা প্রশ্নে এমন এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যেগুলো একটা রাষ্ট্রের ডেমোক্রেসির জন্য খুবই জরুরি। তত্ত্বাবধায়ক সরকার, তারপরে হচ্ছে আপনার উচ্চকক্ষ, নিম্নকক্ষ, বিভিন্ন কমিশন ইত্যাদি। 3য় নাম্বার প্রশ্নে বলা হয়েছে এই যে সংস্কার কমিশন যেই ব্যাপারগুলো উপস্থাপন করেছিল, সেইখানে রাজনৈতিক দলগুলো যারা ঐক্যমত্য হয়েছিল সবাই বলছে এটা আমরা মাইনে নিচ্ছি। এখন রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি, বলছে এগুলো বাস্তবায়ন করবা। 4 নাম্বার প্রশ্নে বলছে কোনো বাধ্যবাধকতা নাই। এই 84টা প্রস্তাবের ভিতরে যেসব প্রস্তাবে যেই রাজনৈতিক দল যেরকমভাবে বাস্তবায়ন করতে চেয়েছে তারা ওইভাবেই বাস্তবায়ন করবে। সো আপনি যদি হচ্ছে এই দলকে ভোট দেন, তার মানে আপনার আদর্শ আর এই দলের সাথে মিল আছে, আবার গণভোটে হ্যাঁও ভোট দেন, তাহলে এ নির্বাচিত হয়ে গেলে আপনার আদর্শের সাথে যেহেতু ওই দলের যেহেতু মিল আছে, তারা ওই বাকি প্রস্তাবগুলো যেভাবে করতে চেয়েছিল তারা সেভাবেই করবে। তার মানে আলটিমেটলি এখানে ভুল কিছু কিন্তু হইতেছে না। কিন্তু এর বাইরে গিয়ে একটা মহল, আমি খেয়াল করে দেখেছি যে বিএনপির অনেক বড় বড় নেতা, উঁচু কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই কিন্তু গণভোটের সংস্কারের পক্ষে অনেক কথা বলতেছেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বড় বড় করে। কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ে অনেকে না বুঝে, যাদেরকে হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে ভুল বোঝানো হয়েছে, তারা বলতেছে না গণভোটে হ্যাঁ ভোট দেওয়া যাবে না, হ্যাঁ ভোট দিলে এখান থেকে আল্লাহর নাম উঠে যাবে, বিসমিল্লাহ এখান থেকে বের হয়ে যাবে। কেউ কেউ বলতেছে সংবিধানটাই বাতিল হয়ে যাবে, তখন আমরা থাকবো কিভাবে, এইটা নাকি হচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে। এরকম ভুলভাল তথ্য যেগুলো একদমই বিশ্বাস করার দরকার নেই। ঠিক আছে, আপনার নিজের মেধা আছে, আপনি নিজেও হচ্ছে একটু পত্রিকা ঘাটাঘাটি করেন, এই যে সংস্কার প্রস্তাব এটা প্রয়োজন একটু প্রিন্ট করে নেন, প্রিন্ট করে নিয়ে হচ্ছে আমার মতো একটু পড়েন, তারপর আপনিও বুঝতে পারবেন। আর যদি বুঝে থাকেন কমেন্টে জানান, আর এরপরও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানান। আর আপনার কাছে যদি মনে হয় যে না এটা ব্যাখ্যাটা ভুল হইলো, সেটাও কমেন্টে একটু ধরায় দেন। আশা করি ধরাতে পারবেন না।